প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে ভালো আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমাদের জীববিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পত্র আলোচনা করব। এর আগেও আমরা জীববিজ্ঞান প্রথম পত্র আলোচনা করেছিলাম, তো পাশাপাশি আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র আলোচনা করব এবং যে অধ্যায়টা আলোচনা করব এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষার জন্য, কারণ এই অধ্যায় থেকে অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই কমন থাকবে। পাশাপাশি অনেক এমসিকিউ আমাদের এই অধ্যায় থেকে প্রশ্ন হয়ে থাকে। তোমার স্টুডেন্ট, তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আমার প্রিয় শিক্ষার্থীরা আমার অনলাইন ক্লাস দেখার জন্য আমার পক্ষ থেকে তাদেরকে স্বাগতম। আমি চাবো যে আমি এই অনলাইন ক্লাসগুলোকে তোমরা খুব মনোযোগীভাবে দেখবে এবং শুনবে এবং পাশাপাশি বাড়িতে গিয়ে এটা আয়ত্ত করবে, এটা আমার কামনা থাকবে। তো আমরা যে অধ্যায় আলোচনা করছি সেটাই আলোচনা হচ্ছে, আমাদের জানি যে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় 8, সমন্বয় এবং নির্ভর। প্লিজ আমরা যে আলোচনা করি, তো আমরা জানি যে বাংলাদেশে একটি উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ লেখক প্রফেসর গাজী আজমল স্যারের বই, এবং প্রফেসর গাজী আজমল স্যারের বই থেকে কিন্তু আজকে তোমাদের কাছে টপিক আলোচনা করবো। প্লিজ খেয়াল করুন, প্লিজ সবাই একটু মনোযোগী হও যে আজকে আমাদের সাবজেক্ট হয়েছে বায়োলজি পেপার 2, তারিখ হচ্ছে 21/10/2020। অধ্যায়টি হচ্ছে হিউম্যান ফিজিওলজি, অধ্যায় 8, যে অধ্যায়টার নাম হচ্ছে ইংরেজিতে বলে কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল, সমন্বয় ও নিয়ন্ত্রণ। তো এই অধ্যায় আলোচনা করার আগে তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে ফিজিওলজি সম্পর্কে তোমাদের একটি ধারণা আমি এর আগেও হয়তো আমি তো আলোচনা করেছিলাম যে ফিজিওলজিটা কি, হোয়াট ইজ দ্য হিউম্যান ফিজিওলজি, মানব শারীরিক তত্ত্ব কি বা কাকে বলে। তো আমি মেডিকেল ভাষায় বলছি যে হিউম্যান ফিজিওলজি ইজ সায়েন্স which deals structure and functional of human body। তো আমরা একটু বাংলায় বলতে যাচ্ছি যে হিউম্যান ফিজিওলজি হচ্ছে এক ধরনের বিজ্ঞান যেখানে মানব দেহের গঠন এবং সেই গঠনের কাজ সম্পর্কে আলোচনা করা হয়। তো এই হিউম্যান ফিজিওলজি অধ্যায় আমরা যে বিজ্ঞান যে বৃত্তপত্র যে 12টি অধ্যায় রয়েছে, সেই 12টি অধ্যায়ের মধ্যে 3য় অধ্যায় থেকে পরিপাক শোষক থেকে শুরু করে লাস্ট 10 নম্বর অধ্যায় পর্যন্ত যে আলোচনাটা হবে, সেই আলোচনা হচ্ছে মূলত হিউম্যান ফিজিওলজি নিয়েই আলোচনা। তো আমরা জানি যে হিউম্যান ফিজিওলজি যে আলোচনা আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে যে পড়া হচ্ছে, আর অ্যাকচুয়াল কিন্তু বায়োলজি বা প্রাণীবিদ্যায় কিন্তু এর আগে যে সিলেবাস ছিল অনেক পুরাতন সিলেবাস, সেখানে কিন্তু হিউম্যান ফিজিওলজি নিয়ে এত আলোচনা করা হতো না। কিন্তু বর্তমানে যুগোপযোগী হিসাবে যে মেডিকেল সায়েন্সের সাথে সামঞ্জস্য রেখে, কারণ যেসব স্টুডেন্টগুলো বায়োলজি পড়ে তারাই কিন্তু মেডিকেল সায়েন্সে পড়াশোনা করে ভালো কিছু করে, এই কারণে সরকার হোক পাঠ্য বই হোক সেই মেডিকেল সায়েন্সের সাথে সামঞ্জস্য রেখে যে প্রাথমিক কিছু ধারণা, চিকিৎসা বিজ্ঞানের কিছু ধারণা অর্থাৎ নেওয়ার জন্য এই সিলেবাসের মধ্যে অর্থাৎ মেডিকেল সায়েন্সের গুরুত্বপূর্ণ কিছু সিস্টেম সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমরা জানি যে সিস্টেম বা তন্ত্র যেটা আছে, সেই তন্ত্রটা আমি জানি যে আমরা বলেছিলাম যে 9টা মানবদেহের তন্ত্র রয়েছে: পরিপাক তন্ত্র, শ্বসন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, রেচনতন্ত্র, স্নায়ুতন্ত্র, প্রজনন তন্ত্র, কঙ্কাল তন্ত্র, পেশিতন্ত্র এবং হরমোন তন্ত্র। এই 9টি বাদ দিয়ে
কিছু কিছু মেডিকেল সায়েন্সে আরও দুটো তন্ত্রের নাম উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে স্কিন তন্ত্র, ত্বক তন্ত্র, আর একটা হচ্ছে লিম্ফেটিক সিস্টেম, লসিকা তন্ত্র। যদিও আমাদের অধ্যায়ের মধ্যে লসিকা তন্ত্রটাকে রক্ত সংঘতন্ত্রের মধ্যে আলোচনা করে থাকি, কিন্তু লসিকা তন্ত্রটাকে এটা কিছু কিছু বইতে এটা আলাদাভাবে ইন্ডিভিজুয়াল ভাবে এটা আলোচনা করেছে। তো আজকে যে অধ্যায়টা যে মূলত ভাবে যে তন্ত্র যে আলোচনা আছে সেটা ওই কয়েক তন্ত্র রয়েছে, এর বাদ দিয়ে আরো কিছু অর্গান নিয়ে আলোচনা করা হয়েছে। তো মাই স্টুডেন্ট, যে প্রথম যে সমন্বয় হচ্ছে নিয়ন্ত্রণ, যে মানব দেহের মধ্যে এমন কিছু অঙ্গ রয়েছে, এমন কিছু স্থান রয়েছে যেখান থেকে পুরো দেহটাকে কন্ট্রোল করা হয়ে থাকে, কোঅর্ডিনেশন করা থাকে। তো আমরা সবাই তো আমরা জানি যেটাকে বলে সেন্ট্রাল বলে থাকে, কেন্দ্রীয় বলে থাকে। আমরা যে কোনো দিক থেকে চিন্তা করে থাকি, যে কোনো বিষয় চিন্তা করি কেন, বাহ্যিক যে কোনো জিনিসগুলো অফিস আদালতে দেখো যে একটা উচ্চ পর্যায়ে থাকে, একটা ঊর্ধ্ব লেভেল থাকে, সেই ঊর্ধ্ব লেভেল থেকে পুরোটাকে কি কন্ট্রোল করে থাকে। তেমনি মানব দেহের এমন একটা কন্ট্রোলিং সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র। তো এখানে যে আলোচনা বিষয় বলার আগে যে আমি বলবো যে স্নায়ুতন্ত্র যে নিয়ন্ত্রণটা মানবদের দুই ভাগে হতে পারে। একটা হচ্ছে বাহ্যিক ভাবে হতে পারে, একটা হচ্ছে অভ্যন্তরীণ ভাবে হয়ে থাকে। বাহ্যিক যে নিয়ন্ত্রণটা হয় সেটা হচ্ছে স্নায়ুতন্ত্রের মাধ্যমে হয়ে থাকে, নার্ভাস সিস্টেমের মাধ্যমে। আরেকটি যে অভ্যন্তরীণ ভাবে যে নিয়ন্ত্রিত হয়ে থাকে সেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন সিস্টেমের মাধ্যমে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, যে এখানে যে সমন্বয় নিয়ন্ত্রণ যে অধ্যায়টা যে আলোচনা করব, সেই অধ্যায় আলোচনার মধ্যে যে আমাদের যে টপিকস আছে, সেই টপিকস আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে নার্ভাস সিস্টেম নিয়ে আলোচনা করব, পরবর্তীতে আই নিয়ে আলোচনা করব, তারপর ইয়ার নিয়ে আলোচনা করব এবং এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে আলোচনা করব। আজকে এই অধ্যায়, আজকে যে আমার লেকচার, এটা হচ্ছে এই অধ্যায়ের প্রথম আমাদের লেকচার। অর্থাৎ তবে সাধারণত প্রথম থেকে শুরু করে আজকে লেকচারের তম হচ্ছে 12তম, এটা তোমরা মনে রাখো, কিন্তু এই অধ্যায়ের জন্য আজকে প্রথম। তো এখানে আমরা যে খেয়াল করে দেখি যে এখানে আলোচনা করতে গিয়ে আমরা প্রথম হচ্ছে স্নায়ুতন্ত্রের কথা আমরা আলোচনা করব। তো আমরা জানি যে স্নায়ুতন্ত্র নিয়ে যখন আলোচনা করতেছি তখন আমরা একটা বিশেষ একটি নামকে আমরা মনে রাখতেছি, সেটা হচ্ছে নিউরনের কথা মনে রাখি। আমি বলেছিলাম যে নিউরনটা কি, হোয়াট ইজ দ্য নিউরন? It is a structural and functional unit of the nervous system. More than 100 million of the neuron in human body. প্রায় 100 মিলিয়ন নিউরন, প্রায় যেটাকে 10 কোটি নিউরন হচ্ছে আমাদের দেহে রয়েছে। তো আমরা এর আগেও যেমন কোষটা হচ্ছে জীবদের গাঠনিক কার্যকরী একক, নেফ্রন হচ্ছে বৃক্ষের গাঠনিক এবং কার্যকরী একক, ঠিক তেমনি নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গাঠনিক ও কার্যকরী একক। তো আমরা মাধ্যমিক শ্রেণীতে নিউরন নিয়ে আমরা ছবি দেখেছি, চিত্র করেছি, গঠন সম্পর্কে পড়েছি। আমাদের উচ্চ মাধ্যমিক লেভেলে একটু আমরা একটু এর থেকে বেশি কিছু জানার একটু চিন্তা ভাবনা করবো, শিখবো। তো আমরা জানি তো মাই স্টুডেন্ট যে প্রতিটি নিউরন, যে প্রত্যেক নিউরনের ভাগ রয়েছে, কোষ দেহ রয়েছে, অ্যাক্সন রয়েছে, এটা আমরা সাধারণত এই গঠন সম্পর্কে আমরা জানি। ডেনড্রাইটস থাকে, তো এগুলো আমাদের মাইলিন আবরণ থাকে, এগুলো হচ্ছে নিউরনের গঠন। আবার সাধারণত নিউরনকে আবার 5 ভাগে বিভক্ত করা যায়। সেই 5 ভাগে নিউরনগুলো আমরা খেয়াল করে দেখবো যে, তো আমরা তো একটু হোয়াইট বোর্ডের দিকে খেয়াল করে দেখো প্লিজ। নিউরন 5 ধরনের মধ্যে একটা হচ্ছে এ পোলার, মেরুহীন নিউরন, ইউনিপোলার এক মেরুযুক্ত নিউরন, বাইপোলার
দ্বিমেরুযুক্ত নিউরন, মাল্টিপোলার বহু মেরুযুক্ত নিউরন, সিডো ইউনিপোলার ছদ্ম মেরুযুক্ত নিউরন। এই নিউরনটাকে আবার 5 ভাগে বিভক্ত করা হয়। তো এই নিউরনের মধ্যে আমরা জানি যে আমরা এখন এই নিউরনের 2টা ভাগে বিভক্ত করা হয় থাকে। একটা হচ্ছে সম্মুখ দিক, একটা পশ্চাৎ দিক। তো একটা নিউরনের পশ্চাতের সাথে একটা নিউরনের সম্মুখ ভাগ কি থাকে, যুক্ত থাকে। যেমন একটু ছবির মধ্যে আমি তোমাদের দেখি যে একটা নিউরন যদি এরকম থাকে আর একটা নিউরন হচ্ছে এইভাবে থাকে। তো এই যে একটা নিউরন আর একটা নিউরন, প্লিজ এর মাঝে একটা ফাঁকা স্থান থাকে, ফাঁকা স্থান। একে কি বলবো, সাইনাপস বা সিনাপস বলে থাকি। মাই স্টুডেন্ট, দেখো যে সিনাপসটা কি। এর আগে সিনাপসের গঠন হচ্ছে বা সাইনাপস হচ্ছে দুটি স্নায়ুর মধ্যে সূক্ষ্ম ফাঁকা যুক্ত সংযোগ স্থল, যেখানে একটি নিউরনের একজনের প্রান্ত শেষ হয়, অন্য একটি নিউরনের শুরু হয়, তাকে সিনাপস বলা হয়। এই যে এই ছবিটা হচ্ছে একটা কি সিনাপসের গঠনের ছবি, প্লিজ খেয়াল করে দেখো। তো এখানে একটা নিউরনের কি নিউরনের একজনের প্রান্ত শেষ হয়েছে আর আরেকটা নিউরনের শুরু হয়েছে। আবার বলতে একটি নিউরনের একজনের প্রান্ত শেষ হয়েছে, এই যে একটা আরেকটি নিউরনের শুরু হয়েছে, এর মাঝে যে ফাঁকা যে স্থান থাকে, সেই ফাঁকা স্থানটাকে আমরা সিনাপস বলে থাকি। মেডিকেল ভাষায় বা বায়োলজি ভাষায় এটাকে সিনাপস বলে থাকি। তো সিনাপসের মধ্যে কি থাকে, যেমন এই সিনাপসের মধ্যে কতগুলো গঠনের মধ্যে প্লিজ খেয়াল করে দেখো যে এখানে গঠনের মধ্যে পেরিসিনাপটিক নিউরন, মাইলিন আবরণ, আর এখানে সিনাপটিক ক্লেফট, আর এই মাঝখানে যে ফাঁকা স্থান সিনাপস বলবো, আর এটাকে বলবো পোস্ট সিনাপটিক ঝিল্লি বলবো, পোস্ট সিনাপটিক নিউরন বলবো। এই যে সিনাপস, যদিও আমরা গঠনটা সাধারণত এইভাবে দেখি বা আমাদের বইতে একটা নিউরনের গঠন অর্থাৎ আমরা যেটা দেখতে পাই, কিন্তু আণবিক গঠনটা ঠিক হচ্ছে এই ধরনের। আমরা কিন্তু যে বইতে যে গঠন দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমরা বাহ্যিক গঠন আমরা মনে করি, কিন্তু যখন আণবিকভাবে যে একটা নিউরন যখন সিনাপস গঠন করে, তখন কিন্তু একটু আণবিক গঠনটা একটু ভিন্ন আকৃতি হয়ে থাকে। প্লিজ খেয়াল করে দেখো। এই যে নিউরনের মধ্যে কি থাকে, নিউরনের মধ্যে কিছু রাসায়নিক পদার্থ থাকে। দেখো এখানে দেখো, এখানে মাইটোকন্ড্রিয়া আছে, তাই না? এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, এখানে আর কিছু মনে করো কিছু থলে আকৃতি থাকে, যেটা ভেসিকল থাকে। এই থলে আকৃতির মধ্যে এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স থাকে, সেই থলেগুলোকে আমরা বলবো নিউরোট্রান্সমিটার বলবো। আবার বলতেছে যে নিউরোট্রান্সমিটার হচ্ছে কিছু থলের মধ্যে কিছু রাসায়নিক পদার্থ থাকে, সেগুলোকে আমরা নিউরোট্রান্সমিটার বলবো। হোয়াট ইজ দ্য নিউরোট্রান্সমিটার কি? এটাকে আমি যদি ইংরেজিতে বলি যে নিউরোট্রান্সমিটার আর কেমিক্যাল সাবস্টেন্স which transmit impulse one neuron to another neuron to the effector cell, একে আমরা বলবো নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার হচ্ছে এমন একটা রাসায়নিক পদার্থ, একটা থেকে একটা রাসায়নিক পদার্থ একটা নিউরন থেকে একটা নিউরনে কি করে পাস করে, বা একটা নিউরন থেকে কি হচ্ছে একটা নিউরনে এফেক্টেড সেলের ক্ষেত্রে কি থাকে সেটাকে পাস করে থাকে। এই যে নিউরনের মধ্যে কিছু রাসায়নিক পদার্থ থাকে, এই রাসায়নিক পদার্থগুলো হচ্ছে আমাদের নিউরোট্রান্সমিটার বলা হয়। এর মধ্যে অ্যাড্রিনালিন থাকে, নর অ্যাড্রিনালিন থাকে, সিরোটোনিন থাকে, হ্যাঁ, এগুলো হচ্ছে এক ধরনের হিস্টামিন থাকে। এই ধরনের এগুলো কি নিউরোট্রান্সমিটার। তো আমরা দেখো যে আমাদের এই নিউরোট্রান্সমিটার গুলো সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা আমরা পেলাম আর কি। তো মাই স্টুডেন্ট, আমরা একটু দেখো যে চিন্তা করে দেখো যে আমি একটা আমার শরীরে বা হাতে একটা মশা কি বসলো বা কামড় দিল, তখন আমাকে কি করবে? আমার শরীরে কি হবে? এই বা হাতের অ্যাসেন্ডিং পাথওয়ে বলতে আমাদের ব্রেনে যাবে,
আমাকে ব্রেনই বলে দিচ্ছে যে আমার শরীরের উপর কিছু একটা প্রাণী বা কোনো কিছু বসছে, তখন আমাকে হবে, তখন আমাকে ব্রেনই কি তাৎক্ষণিক কি করবে, একটা সিদ্ধান্ত দেবে যে তখন তুমি বাহার দিয়ে সে মশাকে সরিয়ে দাও বা কি করো, মেরে ফেলো। তখন ডিসেন্ডিং পাথরের মাধ্যমে কি হচ্ছে, আমরা তাৎক্ষণিকভাবে চিন্তা করে তখন এটাকে একটা সিদ্ধান্ত ভুল করে তাকে মশাকে উড়িয়ে দিতে পারি বা মেরে ফেলে। এই যে এটা কি কন্ট্রোল করে নার্ভাস সিস্টেম, পুরো শরীরে হার্টবিট থেকে শুরু করে, হার্টবিট যেটা ওপেনিং হচ্ছে, হার্টের অনেক কিছু পাম্পিং হচ্ছে, তারপরে শরীরের পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, খাদ্য গলৎকরণ, তারপর হৃদযন্ত্র, ইউরোলজি, আদার্স সব কিছু, শরীরে চলাফেরা, চিন্তা, বুদ্ধি, ইচ্ছা, হ্যাঁ, স্বাদ, ইন্দ্রিয়, বিবেক, আবেগ সব কিছু হচ্ছে কি স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এই জন্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম একটা গুরুত্বপূর্ণ একটা তন্ত্র। তো মাই স্টুডেন্ট, সেই স্নায়ুতন্ত্র সম্পর্কে আমরা এক নজরে অ্যাট এ গ্লান্স আমি একটা শ্রেণীবিন্যাস তোমাদের সামনে একটা উপস্থাপন করতেছি। তোমরা প্লিজ একটু আমার হোয়াইট বোর্ডের দিকে একটু খেয়াল করে নেবে প্লিজ। মাই স্টুডেন্ট, যে মানবদেহে যে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র রয়েছে, এই স্নায়ুতন্ত্রটাকে দুই ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে কেন্দ্রীয়, একটা হচ্ছে প্রান্তীয়। যেমন ঢাকা রাজধানী, ঢাকা হচ্ছে কেন্দ্রীয়, আর ঢাকার আশেপাশে থেকে শুরু করে যতগুলো জেলা আছে বাংলাদেশে সেগুলো কি প্রান্তীয় বা পেরিফেরাল বলবো। এই কেন্দ্রীয় নার্ভাস সিস্টেমকে দুই ভাগে বিভক্ত হচ্ছে, একটা হচ্ছে ব্রেন, একটা হচ্ছে স্পাইনাল কর্ড। তো আমরা নেক্সট যখন ব্রেন সম্পর্কে পড়াবো তখন আমরা এই বিষয় নিয়ে আমরা আরো সুন্দর ধারণা পাবো। তো এই ব্রেনের সাথে যে একটা কি সুষমা কাণ্ড বা স্পাইনাল কর্ড হচ্ছে কি আমাদের দেহের পিছনের দিকে অবস্থান করতেছে, সেটা হচ্ছে স্পাইনাল কর্ড আর ব্রেনের থেকে পিছনের দিকে অবস্থান করতেছে। এক প্রান্তীয়র মধ্যে হচ্ছে তিন ধরনের। করটিক্যাল স্নায়ু, এটা মানবদেহের করটিক্যাল স্নায়ু হচ্ছে 12 জোড়া। সুষুম্না স্নায়ু, এটা হচ্ছে এই করটিক্যাল স্নায়ুগুলো হচ্ছে আমরা জানি কোনোটা নাকে আসছে, কোনোটা চোখে আসছে, কোনোটা কানে আসছে, কোনোটা জিহ্বায় আসছে, এগুলোকে ক্রেনিয়াল নার্ভস বলা হয়। এটা 12 জোড়া। অন্যান্য প্রাণীতে 10 জোড়া, যেমন হাঙ্গরের 10 জোড়া থাকে, মানুষদের 12 জোড়া থাকে। সেই ক্রেনিয়াল নার্ভস নিয়ে আমরা আলোচনা করব। সেই করটিক্যাল স্নায়ুগুলো আমাদের কি সবকিছু কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে যুক্ত থাকে, অর্থাৎ যেসব স্নায়ুতন্ত্রগুলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সাথে সংযুক্ত থাকে তাকে আমরা প্রান্তীয় বলবো। তো করটিক্যাল স্নায়ু হচ্ছে 12 জোড়া, সুষুম্না স্নায়ু 3 জোড়া, অর্থাৎ আমাদের পিছনে, অর্থাৎ সুষুম্না কাণ্ড থেকে স্পাইনাল যে কর্ড থাকে লম্বা করে তার পাশ দিয়ে কি 31 জোড়া কি হয়েছে সুষুম্না স্নায়ু চলে গেছে, সেটাকে বলবো স্পাইনাল নার্ভ। তো আরেকটা আছে স্বয়ংক্রিয়, যেটাকে বলবো অটোনমিক বা যেটাকে আমরা আমাদের সময় ডিজিটাল বলবো। যেমন আমাদের কিছু কিছু যেমন অর্থাৎ পরিপাকতন্ত্রে রয়েছে, যেমন পুষ্টিকনালীতে আছে, তারপরে হৃদযন্ত্রে আছে, জননতন্ত্রে আছে, শরীরে অনেক অঙ্গে আছে, যেসবে কি হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম কাজ করে থাকে। সেটা আবার এটাকে বলা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, যেটা অটোনমিক নার্ভাস সিস্টেম। এই অটোনমিক নার্ভাস সিস্টেম আবার দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভস আর একটা হচ্ছে প্যারা সিম্প্যাথেটিক নার্ভস। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে যে অধ্যায় যে সমন্বয় যে অধ্যায়, আজকে আমাদের নার্ভাস সিস্টেম শ্রেণীবিন্যাসের মাধ্যমে আজকে এই অধ্যায়টা আমরা প্রাথমিকভাবে আলোচনা করলাম, শেষ করলাম। তো প্লিজ আমি তোমাদের আন্ডারস্ট্যান্ড রিকোয়েস্ট থাকলো, তো তোমাদের যারা ভিউয়ার্স আছে তোমরা দেখতেছো, এই দেখাটাকে আমরা গুরুত্বপূর্ণভাবে দেখব এবং এই বর্তমান যে মহামারী থেকে আমরা সবাই সতর্ক থাকবো, ভালো থাকবো, সুস্থ থাকবো।